নভেম্বর মাস থেকে শুরু হয়েছিল বামফ্রন্টের বাংলা বাঁচাও যাত্রা। বিভিন্ন দাবি নিয়ে বাংলা বাঁচাও যাত্রা বামফ্রন্ট শুরু করেছিল 29শে নভেম্বর থেকে, যেটার প্রথম শুরু হয়েছিল তুফানগঞ্জ এবং শেষ হবে 17ই ডিসেম্বর কামারহাটিতে। এই নিয়েই মাটিয়াবুরুজ এরিয়ায় কমিটি তরফ থেকে একটি পথসভার আয়োজন করা হয়েছিল। এখানে দেখা যায় বহু মানুষের উপস্থিতি। এখানে সাধারণ মানুষকে আহ্বান জানানো হয় যে এই যাত্রাটিকে সমর্থন যেন করা হয়। বিভিন্ন জেলা থেকে মানুষজন এই যাত্রায় অংশগ্রহণ করছেন। আমাদের প্রতিনিধি কথা বললেন মাটিয়াবুরুজ সিপিআইএম এর নেতা জয়ন্ত মানিকের সাথে। উনি কি জানালেন শোনাবো আপনাদের। জয়ন্ত মানিকের সাথে আরো উপস্থিত ছিলেন সিপিআইএম এর নেতা আরশাদ আলী। ওনারা বিজেপিকে কটাক্ষ করে কি জানালেন শোনাবো আপনাদের। হচ্ছে বাংলা বাঁচাও যাত্রা, এটা আমাদের শুরু হয়েছে, ওখানে ডেট দেওয়া আছে, আপনার 29শে নভেম্বর শুরু হয়েছে। বাংলা বাঁচাও যাত্রা 12টা জেলা বিভিন্ন প্রান্তে ঘুরছে। মানুষের অভিজ্ঞতা, তৃণমূলের 15 বছর আর বামপন্থীরা নেই 15 বছর। কি ছিল, কি অবস্থায় ছিল, আজকে বাড়ির যেখানে যেখানে আমাদের এই যাত্রার এটা পৌঁছাচ্ছে, মানুষ হাজারে হাজারে মানুষ আমাদের এই মিছিলে ঢুকছে, এক হচ্ছে, একাকার হচ্ছে। তাদের মধ্যে প্রশ্ন এসেছে যে অবস্থা, কোন অবস্থায় নিয়ে চলে গেছে গোটা পশ্চিম বাংলায়। চাকরি নেই, কারখানা নেই, বেকারদের হাহাকার। এখানকার বেকার ছেলেরা, পরিযায়ী শ্রমিকরা, আরশাদদা বলছিলেন বলার সময়, পরিযায়ী শ্রমিকরা বাইরে চলে যাচ্ছে, বাইরে গিয়ে পরিযায়ী হিসেবে কাজ করছে, সেখানে আক্রান্ত হচ্ছে বিজেপির দ্বারা। আবার তাদেরকে এখানে ফিরিয়ে আনার চেষ্টা হচ্ছে। এই বাংলা বাঁচাও যাত্রা কলের কারখানার জন্য, শিক্ষার জন্য, চুরি দুর্নীতি বন্ধ করার জন্য এই বাংলা যাত্রা, এর সমাপ্তি অনুষ্ঠান হবে কামারহাটিতে। এই সমাপ্তি অনুষ্ঠান আর এই টোটাল প্রোগ্রামকে আরো সফল করার জন্যই আমাদের এই কর্মসূচি। প্রথম কথা হচ্ছে, এখানে মানুষকে বিভ্রান্ত করছে, বিশেষ করে একটা সম্প্রদায়ের মানুষকে এত বিভ্রান্ত করছে এই নিয়ে। একবার উনি তো আপত্তি করেছিলেন, হতে দেব না, এটা করতে দেব না, ওয়াকআপ করতে দেব না, সব তো উনি বলেছিলেন। আমরা তো শুরু থেকেই তো পক্ষে আছি, পাশে আছি, কিন্তু ওরা কি করছে, ওরা এটা নিয়ে নোংরামি করছে। তো অ্যাকচুয়ালি বিজেপির কাছে বিক্রি হয়ে আছে দলটা। বিজেপি যেভাবে ওকে পরিচালনা করবে সেভাবেই পরিচালনা হবে, এটাই হচ্ছে বিষয়। আচ্ছা, আমি এই প্রসঙ্গে একটা কথা বলি, আমি বলার সময়ও বলেছি। হঠাৎ নির্বাচনের সময় তিনি ওই দল বদল করেন। আমি বলেছি বিজেপি, কংগ্রেস, তৃণমূল, আবার ওখান থেকে আলাদা দল করছে। এই বাবরি মসজিদ ইস্যুটাকে নতুন করে তৈরি করা হচ্ছে কেন? এটা করা হচ্ছে কার স্বার্থে? আরএসএস স্বার্থে। একটা মসজিদ হতেই পারে, হওয়া উচিত, এখনো করছে, এটাকে অল ইন্ডিয়া নিউজ হয়ে গেছে। আরএসএস অল ইন্ডিয়া নেমে পড়েছে, এই দেখুন মুসলমানরা রাস্তায় নেমে পড়েছে মন্দির। আচ্ছা, ওরা মন্দির করলে ঠিক আছে, কিন্তু এই সময় একটা ইস্যু তৈরি করা হচ্ছে। আমি মনে করি এটাও তৃণমূলের খেলা। ওসব দল ফল থেকে বহিষ্কার হয়নি। মালটা যেমন মুকুল রায়কে ভাড়ায় দেয়, তুই আগে বিজেপি কর, তারপর পরের দিন আসবি, তারপর মঞ্জুর সিংকে দিলে যাবি, এটাও ভাড়ায় খাটাচ্ছে, কমিউনালিজম, দাঙ্গা। তাহলে এবার যদি মুর্শিদাবাদ, যেখানে মেজরিটি হচ্ছে মুসলমান, তাহলে আরএসএস এবং মমতা ব্যানার্জি পরিকল্পনা হচ্ছে ওখান দিয়ে গন্ডগোলটা শুরু করতে হবে। তাই এই যে মসজিদ শুরু করা হলো, এই নিয়ে একটা ক্যাম্পেন হতে হতে একদিন গন্ডগোল লাগবে, এবং ভোটের আগে প্রধান ইস্যু হবে আমি মুসলমানদের রক্ষা করব, আমাকে মুসলমানরা ভোট দিক, আর বিজেপি বলবে হিন্দু খাতরে মে, ও বলবে আমাকে ভোট দিন। এই পোলারাইজেশন, যাকে আমরা বলছি সাম্প্রদায়িক মেরুকরণ, এই মেরুকরণের জন্য এই সমস্ত শুরু করা হয়েছে। এই বুজরুগির কারণগুলি হচ্ছে এটা, যাতে ওই যে ঘেটে দাও। পশ্চিমবাংলায় স্বাভাবিক ইস্যু এখন একটা মসজিদ বা মন্দির না, কেউ মসজিদ করতে পারে, কেউ মন্দির করতে পারে। এখন হচ্ছে ওয়াকফ। ওয়াকফ নিয়ে তৃণমূলের নামার কথা বলছে, কাউকে দাপতে দেবো না। এসআইআর নিয়ে নামার কথা মমতা ব্যানার্জি বলেছেন, করতে দেবো না, তারপর নিজে ফর্ম ফিল আপ করে দিয়েছেন। আসলে মমতা ব্যানার্জি এবং বিজেপি একটি কেন্দ্র দিয়ে পরিচালিত হয়, সে কেন্দ্র হচ্ছে নাগপুরের আরএসএস এর দপ্তর। দিদির কোনো সমস্যা হলে পার্থকে ছাড়াতে হবে বা মুকুলকে ছাড়াতে হবে, উনি আরএসএস নেতাকে বলেন, ওরা বলে দেয় মোদীকে, মোদী বলে অমিত শাহকে ছেড়ে দাও। আবার ওদের যদি কোনো কথা হয় যে পশ্চিমবাংলায় যে আমাকে 4টে সিট ছাড়তে হবে বা 10টা সিটে এমন দুর্বল ক্যান্ডিডেট দিও যেখানে কিছু করা যাবে না, তখন মোদী বলে আরএসএস এর নেতা ভাগবতকে, ভাগবত বলে মমতার অন্তত এইটা ছেড়ে দাও। এই যে বিজেপির যে ক্যান্ডিডেট, ডায়মন্ড হারবার, হ্যাঁ, ডায়মন্ড হারবার যে বিজেপি ক্যান্ডিডেট হেরে গেল, সে হারার পরের দিন প্রেস কনফারেন্স করে বলেছে যে আমাকে অমিত শাহ গৃহমন্ত্রী বলেছেন তুমি অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে একটিও কথা বলবে না, ওর নামে কিছু বলবে না, চুরি জুচ্চুরি দুর্নীতি বলবে না, তুমি হিন্দু হিন্দু করবে, তাতে তোমার ভোট হয়ে যাবে।
বলে আমাকে বারণ করেছে। আমি ওর সমস্ত সব জানি, ও কত বড় জালিয়াতি, বাইরে বিদেশে ওই দুবাইতে 5টা 5 স্টার 7 স্টার হোটেল করেছে, বিভিন্ন জায়গায় ওর সম্পত্তি আছে, ট্রান্সফার করছে। আমি কে এই লাইনে ঢুকতেই দিল না। আমার ইচ্ছা আমাকে বলেছে যে আপনি এসব করবেন না, আপনি শুধু হিন্দু ভোট দাও, হিন্দু জাগো, হিন্দু আমাকে রক্ষা করো, এই করে আসলে ওকে বের করে দিল। দিদি মোদির একটাই খেলা হচ্ছে, এলোমেলো করে দেওয়া, লুটে পুটে খাই, সাম্প্রদায়িকতা, মৌলবাদ আর ধর্মের নামে উস্কানি দিয়ে গন্ডগোলটা পেকে গেলে, একবার দাঙ্গা লাগলে ওই মুসলমানও ভয় পাবে, দিদি রক্ষা করবে, দিদিকে ভোট দাও, আর হিন্দুরা বলবে মোদি আগিয়া তো বেঁচেগা। যাতে বামপন্থীরা, যারা সব থেকে পশ্চিম বাংলায় 34 বছর ধরে আইন শৃঙ্খলা শান্তি সুরক্ষার দিয়েছে, যারা কাজ দিয়েছে, শিল্প দিয়েছে, হলদিয়া পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স থেকে শুরু করে আমাদের কারখানা শিল্প করেছে, এরকম সেক্টর 5 করেছে ইলেকট্রনিক্সে, আজকে লাখ লাখ ছেলে মেয়ে কাজ করে খাচ্ছে, এরা যাতে না ঢুকতে পারে। লাস্ট কথা আপনাকে বলে দিই, দুর্গাপূজার আগে প্রেস ক্লাবে মোহন ভাগবত প্রেস কনফারেন্স করেছে, এসেছিল কাজে করে বলেছে যে আমরা মমতা ব্যানার্জিকে যেদিন নিজের শক্তিতে হারাতে পারবো সেদিন হারাবো, আর যদি দেখিয়ে ওকে হারাবার মতো জায়গায় নেই, আমরা ওকে রেখে কাজ চালাবো। কেন আমরা দুজন মারামারি করলাম, মাঝখান থেকে লাল ঝান্ডা এসে গেল, তাহলে মমতা তো গেলই, আমরাও চলে গেলাম। কেন সিপিএম আসা মানে বিজেপি জিরো হয়ে গেল, আরএসএস শেষ হয়ে গেল, হিন্দু মুসলমানের মধ্যে হানাহানি গন্ডগোল হবে না। সুতরাং আমরা যতদিন দেখছি মমতাকে হারাবার মতো শক্তি অর্জন করতে পারবো না, ততদিন মমতাকে রেখে আমরা কাজ চালাবো। দিস ইজ আরএসএস এর নেতা বলেছে যে আরএসএস চালায়। আর একটা কথা বলে দিই যে মমতা ব্যানার্জি মোদির নামে অনেক কথা বলে, মমতা ব্যানার্জি অমিত শাহ একটা প্রমাণ দেখাবেন যে মমতা ব্যানার্জি কোনোদিন আরএসএস এর বিরুদ্ধে একটা কথা বলেছে? আমরা কান কেটে দেবো। কেন আরএসএস এর বিরুদ্ধে বলবে না? কেন আরএসএস ওকে মমতা ব্যানার্জি বাড়িয়েছে, আরএসএস ওকে কংগ্রেস থেকে বের করিয়েছে, আরএসএস নেতা অটল বিহারী বাজপেয়ী এলকে আডবাণী তাকে নিয়ে গিয়ে দাঁড় করিয়েছে, এমপি করেছে, মন্ত্রী করেছে। মমতা লোক ঠকাবার জন্য, লোক দেখাবার জন্য, ভোটের রাজনীতির জন্য ও আর বিজেপির বিরুদ্ধে বলে, কিন্তু আরএসএস এর বিরুদ্ধে কোনো কথা বলবে না। আর আরএসই হচ্ছে এই গোটা দেশের মধ্যে আম্বানি আদানি কর্পোরেট যে রাজত্ব এবং সাম্প্রদায়িকতা হলে তাকে লুট করা, এই ব্যবস্থা জারি আছে। এখানে আমাদের 12 নম্বর বাস স্ট্যান্ড আছে, এর 5টা রুট আছে, 12 আছে, 12 আছে, 12 এডি আছে, 12 বাই 1 আছে, 12 বি আছে। পুরো কলকাতাকে এখান থেকে পাবলিক সার্ভিস পায়, আর কোনো রুট নেই এদিকে। এই রুট আছে, 103 গাড়ি আছে এর মধ্যে। তার মধ্যে আমরা করিব 40-45 বছর থেকে এখানে একটা বেঙ্গল বন্ড জায়গা আছে, গভর্নমেন্টের জায়গা আছে, ওখানে আমরা গাড়িটা পার্কিং করতাম। হঠাৎ 3 মাস আগে থেকে দেখা গেছে কি গভর্নমেন্ট ওই জমিন তাকে কাউকে লিজ দিয়ে দিয়েছে। এবার যাকে লিজ দিয়েছে সে আমাদেরকে পুলিশকে নিয়ে গাড়িটাকে ওখানে ভিতর বার করতে দিচ্ছে না। এখনো 32টা গাড়ি আমাদের ওই ভিতরে 3 মাস থেকে দাঁড়িয়ে আছে। আর আমাদের সব স্টাফ ধরুন কি ওদের ডিউটি হচ্ছে না, আর খাওয়ার অনেক পরেশানি হচ্ছে। আমরা যত দপ্তর আছে সরকারি সব দিকে ঘুরিয়ে বেরিয়েছি, সব দিকে হাজির দিয়েছি, সব দিকে দরখাস্ত দিয়েছি, ইভেন সিএম তক আমরা লেটার দিয়েছি, কিন্তু কিছু শোনা যাচ্ছে না, খালি আমাদেরকে টালানো হচ্ছে। ফেব লেদারকে লিস্ট দিয়েছে, ফেব লেদার পিএস গ্রুপ আছে, আর একটা ইউনিক গার্মেন্ট বলে এখানে আছে কোম্পানি, এই দুজনকে ও বানাবার জন্য পাওয়ার দিয়ে দিয়েছে। अब এরা পুলিশকে সামনে রেখে, পুলিশ ধরুন এখানে যে নদিয়াল থানার ওসি আছে ও ডাইরেক্ট ল্যান্ডলর্ড হয়ে গেছে, আমাদের সঙ্গে ল্যান্ডলর্ড মতন ব্যবহার করছে, একদম রাখতে দেবো না গাড়ি, এ করতে দেবো না। আমাদের হাইকোর্টেও চলছে, এই কালকে হতে পারে হাইকোর্টে আমরা ডেট পেয়ে যাই, হ্যাঁ কি হবে কোর্টের উপরে নির্ভর করছে।